শুভ দুপুর, শুভেচ্ছা, শুভ সময়। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আমাদের আজকের তারকা কথনের আয়োজনে সরাসরি চ্যানেলের স্টুডিও থেকে। এবং বরাবরের মতো আজকে তারকা কথনের আয়োজনে একজন তারকা, এবং আমরা সবসময় ভিন্ন ভিন্ন ক্ষেত্রে তারকাদের আমন্ত্রণ জানিয়ে থাকি। এবং আজকের যিনি তারকা যে ক্ষেত্রের, তিনি সবসময় আসলে রেলেভেন্ট, এবং তিনি আমাদের মাঝে ভীষণ পপুলার, আমাদের বাংলাদেশের সাবেক তারকা ক্রিকেটার বটে, এবং তিনি একজন 16 আনা একজন অ্যাথলিট বলতে পারেন সবসময়। আমাদের সঙ্গে রয়েছেন জাভেদ ওমর বেলিম। বেলিম ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য স্টুডিও। কেমন আছেন? থ্যাংক ইউ। ভালো, খুব ভালো। একটু স্ট্রাগলিং বন্যার ব্যাপারটা নিয়ে, বাট এছাড়া সব মিলিয়ে ভালো, আলহামদুলিল্লাহ। এবং ইনফ্যাক্ট আমি বন্যার বিষয়টা নিয়ে আসলে শুরুতে সবাই যেহেতু এটা নিয়ে আসলে খুব বেশি ডাউন হয়ে আছি, আমরা সবাই আসলে সারাক্ষণই এটা নিয়ে ভাবছি, এবং আমরা চেষ্টা করছি পর্দার সামনে এসব আপডেট করবার জন্য যে কতটুকু কী হচ্ছে বারে বারে। এবং আপনি শুরুতেই দিকটাতে আপনি সরব ছিলেন এই ব্যাপারটিতে, এবং আপনি বেরিয়েছেন, আমরা খেয়াল করিনি যদিও। আপনি তো হয়তো সোশ্যাল মিডিয়াতে আসেননি, মানে কেন আসলে ওই সময়টা বেরোলেন, বা কি ছিল আসলে আপনার ভিতরে অনুভূতি সেই সময়? দেখেন, প্রথমত হচ্ছে মানবতা। যেহেতু আমার একটা সুযোগ আছে, আল্লাহ আমাকে কিছু আমাকে আমার কোম্পানিকে সাহায্য করার মতো মানে ওই অবস্থা দিয়েছে, সেটা একটা বড় কারণ। দ্বিতীয় হচ্ছে, আপনি জানেন দেশের খুবই অস্থিরতা অবস্থা ছিল, স্টিল আছে, হয়তো ভিতরে যারা কাজ করে তারা বুঝছে। বাট এর মধ্যে একটা ন্যাচারাল ডিজাস্টার, আর এত বড় ডিজাস্টার হয়তো আমরা এখান থেকে টিভিতে কিছু ছবি দেখি বা ভিডিও দেখে আফসোস পর্যন্ত করতে পারি, বা একটা ওটা কত বড় ডিজাস্টার এটা লাইভ না দেখলে বোঝা যায় না। তো ওইখান থেকে আমি চিন্তা করছি যতটুকু আমরা হেল্প করতে পারি, হয়তো অনেকে হেল্প করার মতো আছেন, কিন্তু সামহাও যেহেতু কেউ হয়তো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না, বা কেউ টিভি হয়তো দেখে নাই, তারা জানে না। তো ওই জন্য আমার একটু মাথা ঘামাতে হবে। আমি যখন ওই মাথা ঘামাচ্ছি তখনই আমার জিনিস না, এখানে কিছু হলে একটু করা উচিত। কারণ যখন আপনি মানে আমি বিশ্বাস করি, যখন বললাম 10-এর লাঠি 1-এর বোঝা, অল্প অল্প জায়গাতে হোক না সেটা কম বা কিছু। আমি অনেক সময় এটাও বলি, অনেক কেউ আর্থিকভাবে হেলদি না, কিন্তু সময়ের দিক দিয়ে বা সোশ্যাল মিডিয়ায় সে খুব অ্যাক্টিভ, তো ওইগুলো প্রেজেন্ট করলো মানুষের কাছে। যেমন গতকালকে আমি যখন এই ট্রাক দিতে গিয়েছিলাম, ত্রাণটা বৈষম্য আন্দোলন যারা ছাত্ররা তাদেরকে হ্যান্ড ওভার করলাম গতকালকে। এর আগে আমরা ইন্ডিভিজুয়াল করেছি অনেক, কিন্তু কালকে আমরা অফিসিয়ালি ওখানে গিয়েছিলাম। তো ওই জায়গায় আমি খেয়াল করে দেখলাম আমিও যাব, আমি ওদেরকে বলেছি, তোরা জাভেদ ভাই আপনারা ভিতর দিকে যান, কারণ সবাই কি যারা ত্রাণ দিতে গিয়ে ভিতরে আর যেতে পারে না, তখন তারা সাইড থেকে চলে আসে, কিন্তু ভিতরে যারা ওরা মানে কি বলে অনেক স্ট্রাগলিং। এখানে হয়তো অল্প মধ্যে দিয়ে এরা পেয়ে যাচ্ছে, কিন্তু ভিতরে এমন হচ্ছে পানির জন্য বলেন, স্পেশালি খাওয়ার জন্য, বা টিনের চাল নেই। তো ওই জায়গায় কিন্তু তারা বৃষ্টি হচ্ছে, তো আপনার ভিতরে গেলে ভালো। তো এদেরকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বড় কারণ হচ্ছে যে তারা একদম ভিতরে যাচ্ছে, সেটা নৌকা নিয়ে হোক বা যেভাবে ম্যানেজ করে, দে আর ডুইং আউটস্ট্যান্ডিং জব। এবং এটা আসলে সত্যি, মানে এটা আমাদের ওই যে বললো না, আমাদের সবসময় আমাদের ক্রাইসিসের সময় আমরা ঐক্যতা মানে একতা বেশি হয় আর কি আমাদের সবসময়, এবং এবারও তাই হয়েছে। এবং রিমার্কেবল, আমরা আসলে এতটা ঐক্যবদ্ধ হয়েছে এবারে, এটা অসাধারণ একটা ব্যাপার। এবং লাইফ রিস্ক নিয়ে এত দূরে যাওয়া। আমরা একটু জাভেদ ওমর বেলিমের গতকালকের একটু ফুটেজ দেখাতে চাই, উইথ ইউর পারমিশন। ত্রাণ যখন দিয়েছিলেন, আমি পারমিশন না নিয়ে দেখাচ্ছি আসলে। চলুন প্রিয় দর্শক। এইটা কোন এলাকায় ছিল? ঢাকা আচ্ছা, ডাকসু ভবনে। আচ্ছা, সবার সঙ্গে সমন্বয় করে তারপর আমরা আলাদা করলাম, তারপর আবার বললাম কি এদের মাধ্যমে যে আরো ভিতরে যাবে, আমাদের ভিতরে যেতে পারবো না। আচ্ছা, ওরা হেলিকপ্টার যখন রাউন্ড দিল, ছেলেটা বলবে খুবই বাজে অবস্থা, অদূর আমরা যেতে পারবো না। এটা আমরা সবাই অবগত যে ভেতরে যাওয়া যাচ্ছিল না ইনফ্যাক্ট। এবং এটা আমরা এসে বলবো, হাইওয়েগুলোতেও তো অনেক জলাবদ্ধতা ছিল। আমি বলবো, এটাই বলবো যে ওদেরকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা নিজেরাও পার্সোনাল দিতে পারতাম, কিন্তু ওদেরকে দেওয়াটা বেশি এফেক্টিভ হবে কেন? রাইট। বেলিম ভাই, আমি জাস্ট অ্যাজ অ্যান অ্যাথলিট বা একজন ক্রিকেটারের প্রতি আমাদের একটা প্রত্যাশা একটু বেশি থাকে সব কিছুর ক্ষেত্রে। সব কিছুতে আমরা আসলে একটা ক্রিকেটারকে জড়াতে পছন্দ করি, ইনফ্যাক্ট এটা ভালোবাসা থেকেই করি। তো আপনার আসলে অনুভূতিটা কি ছিল যখন আপনি গেলেন এরকম একটা কাজ? আপনি হয়তো করেছেন আগে। দেখেন, বরাবরই আমি অনেক সমাজসেবক করি, হয়তো আন্ডার টেবিল করার চেষ্টা করি, কিন্তু যেহেতু এটা আজকে গণমাধ্যম সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ যে এটা ওখানে চলে আসছে, বাট আমি
ওদেরকে দেওয়ার আমরা ইন্ডিভিজুয়াল দিতে পারতাম বা ইন্ডিভিজুয়াল আমরা যাই, কিন্তু এটা দেওয়ার কারণটা হচ্ছে কেন, যেটা আমি বললাম ওনার সাথে কথা বলছিলাম, ওরা হেলিকপ্টার রাউন্ড দিল, ওদের যে রিসিভটা করলো এই ফুডটা, তো ওই জায়গাটায় তারা জায়গাটায় ভিতরে এত বাজে অবস্থা, এই জন্য ওদেরকে দেওয়া। এমনিতে আমরা হয়তো মিরপুরে আমাদের কোম্পানি প্লাস্টিসিটির মাধ্যমে করেছি, অনেকবারই করলাম এর মধ্যে, বাট এটা ওদেরকে দেওয়ার কারণটা হচ্ছে ওরা একদম ভিতরে যাবে। তো উইচ ইজ আপনি যেটা বললেন যে অবস্থা হয়তো আমি ভিতরে অবস্থা জানি না, কিন্তু ওরা জানে বিধায় ওদেরকে দেওয়া। রাইট, জীবনের ঝুঁকি ছিল, আমরা সবাই দেখেছি সেরকম। লেটস টক অ্যাবাউট ক্রিকেট। আমরা ক্রিকেট নিয়ে কথা বলি এই মুহূর্তে, কারণ হচ্ছে যে এরই মধ্যে আসলে ঐতিহাসিক একটা ঘটনা ঘটে গেছে। 143 ম্যাচেসের মধ্যে আমরা একটা ম্যাচ টেস্ট আমরা জিতলাম এবং পাকিস্তানের বিরুদ্ধে জিতলাম। এটা আসলে ঐতিহাসিক একটা ব্যাপার এবং এই সময় আসলে ঘটেছে, এবং এই ব্যাপারে আসলে শুরুতে বেলিম ভাই আপনার কাছে জানতে চাই, সব মিলে ওভারঅল আপনার ইভ্যালুয়েশন কি? আউটস্ট্যান্ডিং, যদি এক বাক্যে বলি আউটস্ট্যান্ডিং কেন, কে বেসিকলি আমরা কিন্তু আজকে টেস্ট 24 বছর যাবত খেলছি, আমাদের স্ট্রাকচার এখনো ওই জায়গায় যায়নি। সত্যি ওদের কোনো এক্সকিউজ না, কিন্তু ওর মধ্যে আবার এই 2.5-3 মাস গ্যাপ ছিল, তার মধ্যে দেশের একটা যখন ক্যাম্প হচ্ছিল ওদের ট্যুরের আগে একটা অস্থিরতা অবস্থা ছিল, সব কিছু মিলিয়ে এর মধ্যে অনেকগুলো ইস্যু আসছে সাকিবকে নিয়ে, অনেকগুলো। ওর মধ্যে বাংলাদেশ টিম যেভাবে পারফর্ম করেছে, স্পেশালি ফার্স্ট টেস্ট ম্যাচ একদম আউটস্ট্যান্ডিং জয়লাভ করেছে, আর যেটা এখন হচ্ছে ওটা তো আরও বেশি ভালো। কেন, প্রথম টেস্টে যেমন বাংলাদেশ পাকিস্তান একটা ডিক্লেয়ার দেওয়ার পর বাংলাদেশ চমৎকার ব্যাটিং করে ড্রাইভিং সিটে ছিল, কিন্তু এখানে বাংলাদেশ এত ব্যাকফুটে ছিল। একটা ভালো দল কখন হয়, এই টাইপের টেস্ট ম্যাচ আপনি যখন ড্র করবেন বা জিতবেন, 26 রানে 6 উইকেট, ওই জায়গায় আপনি ওই 12 রান আপনি পিছিয়েছিলেন, ওইটাই কিন্তু সেটটা টোন। আজকে আবার সকালে বাংলাদেশ কালকে যেমন চমৎকার বোলিং করেছে, আজকে আউটস্ট্যান্ডিং বোলিং করে মনে হয় 100 লিড নিয়েছে পাকিস্তান। এই ম্যাচ যদি জিতে তাহলে অনেক বড়। ড্র করলে কি হবে? ড্র করলে সিরিজ জিতে, ড্র করলে আউটস্ট্যান্ডিং কেন, এখন সুযোগ আসছে জিতার। যদি ড্র করতে, এটাও কিন্তু জিতার সময় ছিল যদি ড্র করতে পারতো, কিন্তু এখন আবার বাংলাদেশ ড্রাইভিং সিটে। কেন 100 রান লিড যদি বেশি খারাপ না খেলে বাংলাদেশ, আল্লাহ না করুক, ওই জায়গায় জিতার সম্ভাবনা। যদি ওদের রেজওয়ান আছে একজন, ওদের মানে মেইন ব্যাটসম্যান আছে, ওটা আউট করতে পারলে আরও কমে আউট করতে পারে। হ্যাঁ, 5th ডে টাফ, কালকে বৃষ্টির বাগড়া আছে, আজকেও শেষের দিকে বৃষ্টির একটা ফোকাস আছে। তো ওই একটা জায়গা থেকে বাংলাদেশ যেখানে দাঁড়িয়েছে, এই সব কিছু মিলিয়ে নতুন একটা সরকার চালাচ্ছে, ক্রিকেট বোর্ডে অনেক অস্থিরতা ছিল, নতুন প্রেসিডেন্ট আসছেন, তো ওই একটা জায়গা থেকে এই পারফরমেন্স যদি আপনি বাইরে যতই হইচই করেন বা যাই থাক, কিন্তু খেলার ব্যাপার তো আলাদা। মাঠের আলাদা কেন, আপনি 2 মাস পর সবাই ভুলে যাবে কি ছিল খেলাটা তো মনে রাখবে, খেলাটা সবাই পারফরমেন্সকে। বাংলাদেশ জয়লাভ করেছে, বাংলাদেশ হেরে গিয়েছে, বলবে না যে এই জন্য বাংলাদেশ হেরে গিয়েছে, অনেক সমস্যা ছিল। অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। কেন টেস্ট ম্যাচে আমরা এই টাইপের খেলতে পারবো কন্টিনিউ, যেহেতু আমাদের একটা সমস্যা, আমরা ওয়ান ডেতে অনেক কনসিস্টেন্ট, কিন্তু টেস্ট আর টি20তে কনসিস্টেন্ট না। তো যখন আপনি এই টাইপের এগেনস্ট পাকিস্তান, ইন পাকিস্তান, নামের দিক দিয়ে, পারফর্ম দিক দিয়ে, সব দিক দিয়ে পাকিস্তান কিন্তু এগিয়েছিল এই সিরিজ আরম্ভ হওয়ার আগে, তাদের হোম কন্ডিশন। ওই জায়গায় বাংলাদেশ ডমিনেট করে জয়লাভ করে, জয়লাভ তো হতেই পারে, কিন্তু বাংলাদেশ ডমিনেট করেছে, উইচ ইজ আমি মনে করি যদি কন্টিনিউ করতে পারে, তাহলে আমার মনে হয় বাংলাদেশ টেস্টে যেটা আমরা স্ট্রাগলিং করি, ওটা অনেকখানি আমরা এগিয়ে যাব বা আরও ভালো খেলবো। আদার দেন বাংলাদেশ ভালো পারফর্ম করেছে, একটা পিন পয়েন্ট যদি করতে বলি, কারণটা কি ছিল এবারে টেস্ট জেতার বলে মনে হয় আপনার? প্রথম হচ্ছে ওয়াসলি এক্সপিরিয়েন্স 4-5টা প্লেয়ার। যদি আপনি ইসের কথা বলেন, সাকিবের কথা বলেন, মুশফিকের কথা বলেন, আপনার এখানে আপনার পেস বোলারের কথা বলেন, যেহেতু পেস বোলার আমাদের একদম, উনি আবার নতুন, কিন্তু 145 সে কনসিস্টেন্ট বোলিং করে, 149 করেছে, রানার কথা বলছি। তো ওই জায়গায় তাসকিন তো অলওয়েজ সে মানে একটা ইনজুরি ছাড়া সবসময় একটা ভালো পারফর্ম করেই। তো ওই জায়গায় ম্যাচিউর ভেরি, শরীফুল ইঞ্জুরি হওয়াতে তাসকিন আরও ম্যাচিউর হয়ে আসলে, তো তার ইঞ্জুরি প্রবলেম ছিল। ওই জায়গাটা কি পয়েন্ট হচ্ছে, একটু পাকিস্তানের চেয়ে, পাকিস্তান 2-1 বাদ দেন, বাংলাদেশ ভালো এক্সপিরিয়েন্স, মিরাজের কথা বলেন, লো অর্ডার অলওয়েজ পারফর্ম করে, উইথ বোলিংও করছেন। তো ওইটার বড় কারণ হতে পারে তারা অনেক দিন ক্রিকেট খেলেন, একটা বড় রেস্ট পেয়ে ফ্রেশ লেগে ফ্রেশ মাইন্ডে গিয়েছে, বা হয়তো আমি জানি না তারা কীভাবে মোটিভ হয়েছে। মনে হতে পারে কি আমাদের ক্রিকেট তো বাইরে অবস্থা খারাপ, কিন্তু আমরা মাঠের ভিতরে অবস্থা খারাপ করব না, যেটা আমরা অলওয়েজ ভালো খেলবো, আমরা ভালো খেলবো। তাহলে এন্ড অফ দ্য ডে কিন্তু এই প্লেয়াররাই কিন্তু টপ জায়গায় নিয়ে যায়। আপনি ম্যানেজমেন্ট তো অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু মোর ইম্পর্টেন্ট প্লেয়ার। কারণ প্লেয়ার পারফর্ম করলেই ম্যানেজমেন্ট, আইসিসির সঙ্গে বলেন বা ফ্যাসিলিটিস বলেন বা স্পন্সর বলেন, সবগুলো কথা বলতে পারে বা জোর গলায় কথা বলতে পারে, তখন এটা মানে প্লেয়ারদের পারফরমেন্স এটা অসুল হয়ে আসে। রাইট।
একদম, হয়তো ওটা আসলে যুদ্ধের ময়দানে হয়তো মনে করেছে। Absolutely. এনিওয়েজ আমাদের জয় হয়েছে, সেটা অনেক বড় ব্যাপার। তো আমরা বলতে পারি সামনের টেস্ট আমাদের ভবিষ্যৎ ভালো হয়তো স্টিল মানে আর্লি টু স্পিক অ্যান্ড কনসিস্টেন্ট। আপনি যেমন ওয়ান ডেতে কিন্তু আমরা অলওয়েজ যে কোনো দলকে থ্রেট খেলা আরম্ভ হয়, কিন্তু টেস্টে কিন্তু আমরা একটু পিছিয়ে থাকি, যেহেতু খাতা কলমে পিছিয়ে, যেহেতু আমরা কনসিস্টেন্ট না। যদি এরকম কনসিস্টেন্ট খেলে বছর, এবার অনেকগুলো টেস্ট আছে, সুবিধা আছে, এরপর বাংলাদেশ ইন্ডিয়া যাচ্ছে, তো এটা যদি তখনই আপনার বিশ্বাসের জায়গা কংক্রিট হবে। প্রথমে তো আপনার ওয়ানডেতে আমরা কেমনে, আমরা 2006-07 থেকে ভালো খেলা শুরু করেছি, ওইখান থেকে 13-14 থেকে একদম ভালো খেলেছি, তারপর আমরা আপ এন্ড ডাউন হয়েছে। টেস্ট ম্যাচে আমরা কখনোই কনসিস্টেন্ট ভালো খেলি নেই, একটা ম্যাচ জিতি 10টা ম্যাচ হারি, কনসিকিউটিভ লসেস ছিল। হ্যাঁ, এইটা যদি বাংলাদেশ এই টেস্ট ম্যাচে ফলো করে যদি সামনের টেস্টগুলো ভালো খেলতে পারে, তাহলে বিশ্বাসের জায়গা, যেটা বললাম, কংক্রিট হবে। অনেক আমরা তো চাই সবসময়, আমাদের তাও বিশ্বাস করতে ইচ্ছে করে যে আমরা জিতবো সামনের দিনে। এবং আপনি বললেন যে ক্রিকেট বোর্ডের যে একটু ক্রাইসিস বা অস্থিরতা চলছে, সেখানটা একটু আসি, যেহেতু আপনি তুললেন, প্রশ্নটা রাখতে চাই। সেটা হচ্ছে যে দর্শকদের হই, যে এখন যে ডিরেক্টোরিয়াল যেসব ইনডিসিশনগুলো আছে এই মুহূর্তে, আমরা তো অনেকেই মনে করছি যে সেই জায়গাটাতে বা সেইখানটাতে আপনার অভিজ্ঞতা বা আপনার এক্সপার্টিসটা কাজে লাগানো উচিত বলে মনে হয় আমাদের। ওয়েল, হ্যাঁ, ওটাই, যেহেতু আপনি ওই বোর্ডে হয়তো কাজ করেছে, অনেক সময় ওয়ান ম্যান শো ছিল, ওই জন্য অনেক কাজ করতে পারেনি, অনেক সমস্যা যেটা আমরা গণমাধ্যমে দেখি। তাহলে নতুন করে যদি আমাদেরকে তারা চায় ইনক্লুড করতে দেয়, আমরা অবশ্যই করতে পারি। কেন, হয়তো আমি বাংলাদেশ টিমে অনেক লম্বা সময় খেলেছি, আমরা ACC, ICC স্ট্রাগলিং পিরিয়ড বাংলাদেশের যখন ছিল, প্রথম টেস্ট ক্রিকেট নিয়ে আছেন এখন পর্যন্ত। হ্যাঁ, তো অবশ্যই হয়তো আমি অনেক জায়গায় ক্রিকেট ছোট্ট একটা কাজ করেছিলাম এক সময়, বাট হ্যাঁ, ওটা যদি তারা যদি ইন্টারেস্টেড থাকে, ওই জায়গায় যেখানে আমি ভালো কাজ করতে পারবো, যেহেতু হয়তো স্বাধীনতা থাকবে, আমার বিশ্বাস জবাব দিতে থাকবে, তাহলে অবশ্যই আমি এটা অলওয়েজ প্রাউড কি আপনি দেশকে রিপ্রেজেন্ট করেছেন, তারপর আপনি ওই দেশকে আরও মানে অফ দ্য ফিল্ড বাইরে গিয়ে আপনি যখন কাজ করে দেশকে একটা উন্নত করবেন, দেশের জন্য হোক, সে ক্রিকেটের জন্য হোক, এটা অলওয়েজ সবার জন্য প্রাউড, আর আমার জন্য অবশ্যই এটা প্রাউড। একদম বিলিম ভাই, বিকজ আমরা কেন এই প্রশ্নটা রাখলাম, কারণ হচ্ছে আমরা কনসিস্টেন্টলি দেখেছি আপনি ক্রিকেটের সঙ্গেই ছিলেন, আপনাকে আমরা টক শোতে পেয়েছি, গবেষণায় পেয়েছি, আপনার অনুভূতি জানতে চেয়েছি, বিশ্লেষণ চেয়েছি, এবং আপনি কোচও করেছেন। তো সব মিলে আসলে আমরা মনে করি যে আপনাদের এই জায়গাটায় আসলে আপনার কম্পিট করা উচিত। এই জায়গাটা আমি জানি না আপনি কোনো পজিটিভ জেস্টার পেয়েছেন কিনা বা কিছু, বা হাউ ইজ দ্য সিচুয়েশন রাইট নাও, বাট উই হোপ দ্যাট, ইনশাআল্লাহ দেখা যাক কি হয়। নতুন প্রেসিডেন্ট আসছে, আরো বোর্ড ডাইরেক্টর চেঞ্জ হবেন বা কিছু পলিসি চেঞ্জ হবে, তো ওইটাই আলটিমেটলি ওভারঅল সিচুয়েশনটা আসলে এখন কি বলে আপনার কাছে মনে হয়? স্টিল আর্লি টু স্পিক এখন এটা, কেন, যেহেতু আপনাদের যে নতুন গভর্নমেন্ট, ওরা কিন্তু অনেক স্ট্রাগলিং করছে, যেটা আমরা গতকালকে বাইট, আসিফ নজরুলের বাইট দেখলাম, কেন কথা সবাই আন্দোলন করছে। আর ক্রিকেট বোর্ড তো যেহেতু একটা নিজেই একটা ওয়েল এস্টাবলিশ ক্রিকেট বোর্ড, এই জন্য একটু ইজি, কেন ভালো ফান্ড আছে ওই জায়গায়, খালি পলিসিগুলা, ডিসিশন মেকিংগুলা বা কিছু নতুন মানুষ নিবে, তাদেরকে কিভাবে কাজ করানো যায়, যারা এক্সপিরিয়েন্স, এইগুলো মিলে আমার মনে হয় বেশি একটা অসুবিধা হবে না। কারণ আস্তে আস্তে অনেকগুলা যা শুনছি, যে অনেকগুলা যা মিস্টার প্রেসিডেন্ট বলছিলেন যে আমাদের এখানে অনেক কিছু কাজ আছে, তাই আমরা পার্ট বাই পার্ট যাব। কিছু দুর্নীতির কাজ, যেটা উনি হয়তো ফলো আপ করবেন, উনি ভালো জানেন কীভাবে পলিসি মেকিং করবেন। তখন যখন আপনার কিছু মানে ওনার আশপাশ যখন লোক কিছু মানে কাজের লোকজন থাকবে, এরা হয়তো কাজের কিছু চেঞ্জ হবে, তখন এটা একটু স্থিরভাবে এটা মানে পরিচালনা করতে পারবে হয়তো। স্টিল উনিও নিজেও মাত্র দায়িত্ব নিয়েছেন, উনিও কিছু চিন্তা আছে, বা কাকে নেবেন, কিভাবে করবেন, বা যারা এই ব্যাপারে সেরকম কোনো জেস্টার এখন পর্যন্ত পাওয়া তো যায়নি। মিস্টার আসিফ আছেন, উনিও হয়তো উপদেষ্টা হিসাবে আছেন, ওনার সঙ্গে হয়তো কনসাল্ট করবেন। তো ওই সব কিছু মিলিয়ে এটা আমার বিশ্বাস যে ক্রিকেট বোর্ড তো একটা মানে অলওয়েজ হেলদি ক্রিকেট বোর্ড, ডিসিশন মেকিং বলেন বা ইকোনমিক্যাল বলেন, তো ওই জন্য একটু ইজি হবে। এখন নতুন পলিসি করবে, তো পলিসি চেঞ্জ হবে কিছু, যেগুলো পলিসি ছিল আমি মনে করি স্পেশালি বাংলাদেশ টিম কিন্তু খুব বিজি থাকতো, যে কোনো ক্রিকেট বোর্ড। আমার বিশ্বাস এই বোর্ড হয়তো চিন্তা করবে টোটাল স্ট্রাকচারকে, আমরা 5 বছর 10 বছর পর কোথায় যেতে চাই। আমরা যেমন আগে বলি, কিন্তু দে ডোন্ট বদার, যে কোনো বোর্ডই হোক, স্পেশালি এই বোর্ডের ক্ষেত্রে একটু বেশি হয়েছে। বাট তারপরেও আমি মনে করি যে নতুন বোর্ড হবে, ইন ফিউচার আরও হয়তো আরও কিছু চেঞ্জ আসবে, তো এটা ওরা ডিসিশন নেবেন। তখন হবে কি, এই যে লো লেভেল ক্রিকেটগুলা
আম্পায়ারিং নিয়ে অনেক সমালোচনা, তারপর নারীদের ক্রিকেট তো অনেক ইম্পর্টেন্ট, তারপরে 3rd ডিভিশন 2nd ডিভিশন, ইভেন কোয়ালিফাই রাউন্ডে 5 লাখ টাকা এন্ট্রি ফি, বিরাট ব্যাপার। এখন তো 20,000 করেছে, আমার মনে হয় একটু কম হলেও ভালো, কেন একটা পাড়ার একটা লোক যখন খেলাবে তখন ওই একটা মিনিমাম ফি দিয়ে অ্যাটলিস্ট 2-4টা ম্যাচ খেলতে পারে। তো ওইগুলো জায়গায় কাছে ওখানে আম্পায়ারিংয়ে খুবই নোংরামি হয়েছে, যেটা গণমাধ্যমে দেখেছি। ওই জায়গা ঠিক করা, ইভেন গ্রাউন্ডসম্যান ক্রিকেটারকে নিয়ে প্রচুর কথা হয়েছে, অনেক কাজ। তো ওই কাজগুলো যখন পলিসি মেকিংতে ভালো করবেন ওটা অটোমেটিক হয়ে যাবে। আমার বিশ্বাস এই বোর্ড ওটা হয়তো করতে পারবে। প্রচুর সংস্কার করতে হবে ইনশাআল্লাহ। এবং হচ্ছে যে ক্রিকেট কোচিং এর ব্যাপারটা সেন্ট্রালি কি হবে কিনা কখনো, বা সেই স্বপ্নকে আপনারা দেখেন কিনা একদম পুরোপুরি? আমি আবার বলি, এই জায়গাটা ইমপ্রুভ করতে, আমাদের অনেক কোচই কাজ করছেন, কিন্তু আমার মনে হয় আরো হেলদি কাজ করা উচিত, স্পেশালি লো লেভেলে। আমি অনেকগুলো কোচিং দেখেছি, তারা হয়তো ভালো কাজ করছেন বা তাদের যে স্ট্রাকচার ছিল হয়তো এখন অনেক বাড়িয়েছে, তো ওই জায়গাটা একটু হেলদি হওয়া উচিত। কেন? তাহলে সে ওই ফিলিংসটা তৈরি হবে যে এটা আমার ব্রেড অ্যান্ড বাটার। হয় কি, যখন একটা টিচারকে ভালো বা একটা স্কুলের স্যালারি দিবেন, তখন ও অন্য জায়গায় করবে না, এক্সট্রা কোচিং করাবে না। তো সেম কোচদের ক্ষেত্রে, কোচও আমরা ওইভাবে কিন্তু তৈরি করতে পারিনি। কোচরা কিন্তু হয়তো অনেকে নিজের ইচ্ছা, অনেকে কোচিং করানোর বড় আগ্রহ ছিল, যেমন আমারও ছিল, আছেও, পাইলটেরও ছিল, আছে, কিন্তু ওই জায়গায় আমরা আগ্রহ দেখানি, কারণ ইকোনমিক্যাল এত মানে স্কেলটা এত কম ছিল, যেহেতু আমাদের অন্য কাজ ছিল। কিন্তু হয়তো অনেকে কাজ করেছে, তারা মনদের ভালো মানে কোনো জায়গায় পায় নাই বলে তারা এখানে কাজ করেছে। তো ওই জায়গাটাও মনিটর করা দরকার, যে লো লেভেলে কেমন কোচিং করানো হচ্ছে বা কারা করাচ্ছে, কিভাবে করাচ্ছে, সেটা তাদের কোয়ালিটি বা ক্রিকেটও তারা কীভাবে কোয়ালিটি ক্রিকেট খেলছে, স্পেশালি আন্ডার 16 আন্ডার 18 গ্রাউন্ডস বলেন বা উইকেট বলেন, বা ওইখানেও আম্পায়ারিংয়ের মান কেমন, এখানে একটা ব্যাটসম্যান 4টার মধ্যে 2টা ভুল আউট হয়, ওই জায়গায় মনিটর করা দরকার। ওই জায়গাটা হচ্ছে বেসিক, আপনার একদম মানে গোড়া আর কি, শিকড় যেটা বলি, ওই জায়গাটা আমরা কিন্তু কখনো চোখ দিইনি। শুধু আমরা নো ডাউট বাংলাদেশ টিমকে আপনাকে মাথা ঘামাতেই হবে, কিন্তু আমরা বাংলাদেশ টিমকে ঘামাইছি কেন? আমাদের নিজের স্বার্থের জন্য। কারণ বাংলাদেশ টিম যখন খারাপ করে তখন হইচই হয়, বাংলাদেশ টিম ভালো করে সব কিছু ঢেকে যায়। এটা আমি আগেও অনেক অনুষ্ঠানে বলেছি, প্রোগ্রামে বলেছি। এই জিনিসটা আমার বিশ্বাস, এই আত্মসমালোচনাটা বেশি করা উচিত আমাদের না, লো লেভেলের কাজগুলা, লো লেভেলের কাজ করি না, বাংলাদেশ টিমকে নিয়ে কাজ করেছি, ফ্যাসিলিটিস বলেন যাই বলেন, ওই জায়গাটা আমরা ফ্যাসিলিটি দিতে হবে। কেন? 10 বছর পর সাকিব আল হাসানের মতো প্লেয়ার না আসবে, ওর চেয়ে বেটার আসবে, ওর কাছাকাছি আসবে, বা লেগ স্পিনার আসবে, ও ওইখান থেকে তার শিকড়টা শক্ত হয়ে তারপর আসবে। আমার বিশ্বাস এই বোর্ডটা ওই কাজটা করা উচিত বা করতে পারবে। রাইট। এবং ইন্টারিম গভর্নমেন্টের কারোর সঙ্গে আপনাদের সংলাপ হওয়ার কথা রয়েছে কিনা, বা আপনি চাচ্ছেন কিনা কিছু সেরকম ম্যানিফেস্টেশন কি আছে কিনা আপনার মাথায়, যে এই জিনিসগুলো হওয়া উচিত? না, অবশ্যই যখন ওরা বসবে, যখন হয়তো এটা তো এখন ওয়ান ম্যান শো ডিসিশন না, এটা যেটা বলছে এটা প্রক্রিয়ার মাধ্যমে গেলে সুন্দর হয়। একটা বড় একটা ডিসিশনকে আমরা আন্ডার 15কে এখানে খেলেছে এই মাঠে, ওকে ওদেরকে আমরা হয়তো সিলেট মাঠে খেলাবো, কোয়ালিটি উইকেট, কোয়ালিটি, ওই টাইপের একটা যখন এটা বোর্ড সম্পূর্ণ গঠন হয়ে যাবে, তখন ফলোড বাই প্রেসিডেন্ট বা এই যে যারা মিস্টার আসিফ জনাব, উনি যেন উপদেষ্টা হিসাবে আইডিয়া করে বোর্ডের ডাইরেক্টর নিয়ে মিলিত একটা ডিসিশন হবে। অবশ্যই এটাই হওয়া উচিত আমার মনে হয়, বা এটা হবে আমার বিশ্বাস। তখনই আপনার ক্রিকেট ইমপ্রুভ করবে। কি আমি 5 বছর পর ক্রিকেট এখানে দেখতে চাই, ক্রিকেট বোর্ডকে আমরা 5 বছর পর এই জায়গায় দেখতে চাই, তখনই আপনি ইমপ্রুভ করবেন। আমরা ওই জায়গায় না চিন্তা করি নি, আমাদের অনেক কাজ হয়েছে এই লাস্ট বোর্ডে, কিন্তু যে টাইপের আপনি ইন্টারন্যাশনাল কমপ্লিট করার জন্য যে কাজ হওয়া দরকার ছিল কন্টিনিউ, 10 বছর পর কারা আসবে, হয়তো এমন তো না গ্যারান্টি এই প্লেয়ারটা আসবে। আপনার অটো যখন সিস্টেম করে রাখবেন, হয়তো 150 থেকে আপনার 5টা টপ প্লেয়ার, আজকে মুশফিক বলেন, আজকে সাকিব বলেন, বিকেএসপি থেকে আসছে, একটা প্রক্রিয়ার মাধ্যমে আসছে, দে আর এক্সেপশনাল। তারা যেভাবে পারফর্ম করেছে কনসিস্টেন্ট, তামিম বলেন, যারাই বলেন, তো ওই জায়গায় ওই অবস্থা যখন থেকে তৈরি হবে, তখনই আপনি এরকম কনসিস্টেন্ট হবে। আমাদের হয় কি, আমাদের লোকাল ক্রিকেটটা এত স্ট্রং না ইফ ইউ কম্পেয়ার উইথ ইন্টারন্যাশনাল। তো ওই জায়গাটায় আপনি তখন 1 বছর ভালো খেলে দলের সুযোগ পেয়ে যান, পরে আপনি 2-1টা পারফর্ম করে তবে স্ট্রাগলিং করেন, কনসিস্টেন্ট না। এই যে আজকে বাংলাদেশ কেন, যে 4টার নাম বললাম, 3টা নাম বললাম, বাংলাদেশ কেন ভালো খেলছে, মুশফিক, মিরাজ, ওয়াসলি এক্সপিরিয়েন্স, মুশফিক, মিরাজ ভেরি এক্সপিরিয়েন্স একদম। তো ওই জায়গাটা কিন্তু আমরা পাকিস্তানে এগিয়ে গেলাম। এইটাই আপনি যখন কন্টিনিউ এই প্রসেসের মাধ্যমে আসবেন, তখন আপনি নতুন যে প্লেয়ার আসবে ইন্টারন্যাশনালে, সে রিফান্ড হয়ে আসলে সে কন্টিনিউ পারফর্ম করতে পারবে। রিফান্ড না আসলে সে হয়তো একটা করবে, 3টা খারাপ করবে, যেটা আমাদের বরাবর হয়ে আসছে। রাইট। এবং ওয়েলিম ভাই, একটা জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে আপনাদের সময় যখন আপনারা ক্রিকেট খেলেছেন, বা সেই সময় পরের জেনারেশন যদি বলি, তখন ক্রিকেটের প্রতি যে একটা আগ্রহ ছিল, যে আমি কোচিং করব, আই উইল কম্পিট ফর আন্ডার 18 অ্যান্ড দেন কম্পিট ফর ফাদার যেগুলো আছে, তারপর আমি ন্যাশনাল টিমে জয়েন করবো, এটা স্বপ্ন। সেই স্বপ্ন দেখার মানুষের সংখ্যাও কি কমেছে কিনা এখন? না, স্বপ্ন তো বেশি বেড়েছে একদম। আপনি দেখবেন প্রচুর প্লেয়ার খেলে বাংলাদেশ টিমে,
পারফর্ম করার মতো কিন্তু ওই 7-8 জন, আর জি। পুরা যদি মিলিয়ে দেখি 25 জন বাঞ্চকে। ওই জায়গাটা এটাই বলছে, আজকে ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে ফলো করে লাস্ট 10 বছরে, মানে আমাদের সময় গাঙ্গুলি টেন্ডুলকার থাকার পরেও তারা স্ট্রাগলিং করতো, বাট নাও তারা একদম টপ দল। কেন? তারা 10 বছর আগের থেকে তারা ফাস্ট বোলার তৈরি করেছে, তারা অ্যাটাক করা শুরু করলো, তাই না? তো ওই জায়গায় সেম বাংলাদেশের ক্ষেত্রে স্বপ্ন তো সবাই দেখে, সবার বাপ মা চায় যে আমার ছেলে সাকিব আল হাসান হবে, আমার ছেলে অমুক হবে, ঠিক আছে? তো ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে বোর্ডের দায়িত্ব, যেটা বললাম আমি একটু আগে, নিচে লেভেল থেকে আপনি যখন টপ কোচিং করে একটা জায়গায় আনবেন, তখন তার টেকনিক নিয়ে কাজ করতে হবে না। আমাদের সময় তো ছিলই, মানে অনেক হয়েছে, এখনো যদি পার্থক্য কি বেলিম ভাই আপনাদের সময় যখন ছিল আর এখনকার অবস্থা? আমাদের সময় দেখেন ইকোনমিক্যাল বলেন বা আপনার গিয়া ক্যাম্পগুলা বিকেএসপিতে করতাম, একটাই কোচ, কোনো ফিজিও ছিল না, সব কিছু। এখন তো একটা অনেক কিছু থাকে, সাইকিস্ট থাকে, ফিজিও থাকে, ডক্টর থাকে, স্পেশালি বোলিং কোচ থাকে, স্পেশাল ফিল্ডিং কোচ থাকে, অল ফাংশনিং একদম, মানে অটো একদম। যদি আপনি চান আপনি ইমপ্রুভ করবেন আপনার খেলাটা, তাহলে অটোমেটিক ইমপ্রুভ করবেন পার্সোনালি। যতই আপনি ফ্যাসিলিটিস দেন, প্লেয়ার যদি না চায় হবে, তো ওই প্লেয়ারকে ওই প্রক্রিয়ার মধ্যে ওই অভ্যাসের মধ্যে আনতে হবে। কাদেরকে? বাচ্চাদেরকে। বড় প্লেয়ার যেমন যারা খেলে ওরা তো প্রফেশনাল, তারা জানে আমি রান করলে আমি থাকবো, রান না করলে বাদ পড়ে যাবো। কিন্তু যখন টেকনিক নিয়ে কাজ করে ছোট লেভেলে, তখন কোচের দায়িত্ব, ক্রিকেট বোর্ডের দায়িত্ব যে কারা কোচিং করাচ্ছে, কিভাবে কোচিং করাচ্ছে, টেকনিক নিয়ে কতটুকু কাজ করছে। ম্যাচ তো খেলবেই তারা, কিন্তু যখন কোচিং হয়, যখন নেট প্র্যাকটিস হয়, তখন একটা ব্যাটকে ঠিক করে ধরা বা একটা বোলিং অ্যাকশনকে ঠিক করে ধরা, ওখান থেকে ঠিক করলে কেন, এটা তো মাসেল। আপনি যখন একটাই মাসেলের অভ্যাস হয়ে যাবেন, আপনি ওই মাসেলটা আপনাকে সবসময় অটো হয়ে যাবে। তো এটা রং টেকনিক। আপনি তখন যখন ঠিক করে ফেলবেন, তখন থেকে সে আইসে তাকে আর তখন সে কোয়ালিটি অফ বল খেলবে, তখন টেকনিক নিয়ে আর কাজ করবে না। কিন্তু আমাদের অনেক সময় এমন হয় যে আমরা টেকনিক নিয়ে কাজ করি আন্ডার-19 পরে, বা অনেকে বা কোচ বলে না তোমার এই ব্যাকলিপ ঠিক না, এটা ঠিক না। তো এখন এই পর্যায়ে গিয়ে আমাদের এটা মানে এটা হওয়া উচিত না। তখনই আপনার যেটা বলছিলাম, লো লেভেলের কোচিং খুব ইম্পর্টেন্ট। আর কোয়ালিটি অফ ক্রিকেট, 2nd ডিভিশন, 3rd ডিভিশন, 1st ডিভিশন, প্রিমিয়ার লিগ। আমাদের সময় কেন আমরা এত মোটামুটি খেলেছি? আমাদের প্রিমিয়ার লিগ খুব স্ট্রং ছিল, আমাদের প্রিমিয়ার লিগ অত স্ট্রং হয় না, মানে কোয়ালিটি ওয়াইজ বলেন, উইকেট বলেন বা 2nd ডিভিশনের উইকেট বলেন। আমার সৌভাগ্য হয়েছে, আমি অনেক জায়গায় খেলা দেখতে গিয়েছিলাম, বা যেহেতু আমার ছেলেও খেলে, আমি কিছু ম্যাচ দেখার সুযোগ হয়েছে। তো ওই জায়গায় অনেক ইম্পর্টেন্ট দিতে হবে। আর যেটা নারীদের বললেন, নারীদের ক্ষেত্রে এটা একটা, যদি আপনি অল্প কিছু মাথা ঘামান, আপনি নারী খুব দ্রুত উন্নত করতে পারে। কারণ আমি ওখানে কিছু কাজ করেছিলাম। তো সব কিছু মিলিয়ে আপনাকে ইমপ্রুভ করতে হবে, সেটা ক্রিকেটার হোক, সেটা আম্পায়ারিংয়ের মান হোক, সেটা কোচের মান হোক, সেটা বিদেশি কোচ হোক, সেটা লোকাল কোচ হোক, সব কিছু মিলিয়ে আপনি ইমপ্রুভ করবেন 10 বছর পর। আপনি একটা জায়গায় ইমপ্রুভ করলেন, 4 জায়গায় আপনি ইমপ্রুভ করতে, আপনি আলটিমেটলি রেজাল্ট আপনি পাবেন না। হয়তো টাইম বিন পাবেন, কিন্তু লং রানের জন্য আপনি রেজাল্টটা পাবেন না। এবং একটা কথা খুব ঐচ্ছিক বোধ হয় আমাদের বোর্ডের জন্য, বাট তারপর জিজ্ঞেস করি, কৌতূহল থেকে দর্শকদের হয়ে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে ফিটনেস। যখন আপনি প্লেয়ার থাকছেন, যখন খেলছেন, তখন ফিটনেসটার ব্যাপারে কি আমাদের কোনো বাধ্যতামূলক কোনো গাইডলাইন আছে নাকি? আমরা আমাদের মতো মানে না, অবশ্যই। এখন তো ফিজিও বললাম না, ট্রেনার থাকে, ওটাই বলছি, সেটা থাকে, বাট এই যে ধরে রাখার যে বিষয়টা, যেমন আমরা বিলিম ভাইকে সবসময় ফিট দেখি না, এটা আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে। কিন্তু প্লেয়ার যারা প্রফেশনাল, তারা তো একটা মিনিমাম টপ ফিটনেস থাকে, টপ লেভেলের কথা বলছি। এটাই বলছি, বাচ্চাদেরকে এটা মোটিভ করে ফিটনেস কতটুকু ইম্পর্টেন্ট। একদম পুরো একটা টপ প্লেয়ার, একটা ফিট প্লেয়ার, এটা অনেক পার্থক্য হয়। যখন ফিট প্লেয়ার কন্টিনিউ করতে পারে লম্বা সময়, টপ প্লেয়ার ইনজুরির জন্য ছিটকে যায়, আস্তে আস্তে পারফর্মের গ্রাফটা নিচে নামে। তো ওই ছোটোকাল থেকে আপনি যখন ফিটনেস করাবেন ওকে, ওইভাবে করে, তো ওকে গিয়ে আর টপ লেভেলে ফিটনেস করতে হবে না, অটো করবে ও। সেটা স্কিল ফিটনেস হোক, ফিটনেস তো অনেক, একটা আছে ব্লিপ টেস্ট হয় আমাদের, একটা হয় আমাদের রানিং, ওয়েট ট্রেনিং, সব কিছু মিলিয়ে। আবার স্কিল ও ফিটনেস ব্যাপার আছে। আপনি যতই ভালো দৌড়ান, যদি আপনি স্কিল না থাকেন, ইউজলেস। তো ওই ফিটনেস আপনি স্কিলে কনভার্ট কীভাবে করবেন, এটাও বাচ্চাদেরকে শেখানো, কে ফিটনেসটা কতটুকু ইম্পর্টেন্ট হয়। কি যেমন কোহলি আছে, কেন এগিয়ে গিয়েছে? টেন্ডুলকার নো ডাউট চ্যাম্পিয়ন প্লেয়ার, কিন্তু ফিটনেসে সে ইম্পর্টেন্ট দিয়েছে 18, কোহলি 110, সে রোনাল্ডোকে ফলো করে। সে জানে যে আমি টেন্ডুলকারকে আমার বিট করতে হলে আমাকে ইঞ্জুরি হওয়া যাবে না, আমার কন্টিনিউ ফিট থাকতে হবে। ও যখন প্রথমজন ঢুকলো ইন্ডিয়া টিমে, পরে সে নিউজিল্যান্ড থেকে এসে ট্রেনারকে বললো যে আমি টেস্ট ম্যাচে প্রথম রান যেভাবে এফোর্ট দিয়ে নিব, আমি আমার 100তম রান ওই এফোর্ট দিয়ে চাই। কি করতে হবে? ও হচ্ছে একটা টাপুরি ছেলে, দিল্লির ছেলে, ও ফুড হ্যাবিট এগুলো সব চেঞ্জ করলো। আমাদের ওই কালচারটা এখনও আসে নাই। ওই কালচার আমরা তৈরি করবো, তখনই আমাদের এই টেস্ট ম্যাচ বা ওয়ান ডে মানে কন্টিনিউ আমরা স্ট্রাগলিং করবো না, হয়তো স্ট্রাগলিং করবো আপনার টাইম দিন। 2024 কবে আসবে বলে মনে হয়, এই যে আমাদের কালচারটা? এটাও যে বললাম যে যেহেতু বোর্ড অনেক হেলদি বোর্ড, যদি এগুলো পলিসি মেকিং করে,
কন্টিনিউ মনিটর করে তাহলে হবে। ওই যে বললাম 5 বছর পর আমরা এই ধরেন সে আমরা 20টা প্লেয়ারকে আমি জানি কে কে আন্ডার 16 আন্ডার 18 পারফর্ম করেছে বা কার বর্ণের কী ছিল বডি ল্যাঙ্গুয়েজ, একে আমি 5 বছর বা 4 বছর পর আমি আন্ডার 19 দেখতে চাই 16। আবার যে আন্ডার 19 খেলেছে ওকে আমি বাংলাদেশ টিমে 4 বছর দেখছি, ওকে মনিটর করা। আমাদের হয় কি যে বাংলাদেশ টিমে থাকে যখন ছিটকে যায় পরে মনিটর করে না, বাট এখনও অনেক ইমপ্রুভ করছে, আমাদের সাথে ছিলই না, এখন তাও অনেক মনিটর করে। যেহেতু আমি অলরেডি আপনি ওই প্লেয়ারের পিছনে এই টিমে বা ন্যাশনাল খেলে ফেলে ওকে আপনি ইনভেস্ট করে ফেলেছেন, আপনি ওর থেকে ম্যাক্সিমাম নেওয়ার চেষ্টা করবেন, এটা বোর্ডের দায়িত্ব। আর প্লেয়ারের দায়িত্ব অবশ্যই, তো প্লেয়ারকে যখন প্রফেশনালি আপনি অ্যাপ্রোচ করবেন তখন সেও প্রফেশনালভাবে সে চলবে, আদারওয়াইজ আমাদের যে কালচার ওটা হওয়া টাফ, তো এটা বোর্ডের দায়িত্ব। এবং বিলিম ভাই আপনি সবসময় পজিটিভ কথা বলেন, আজকেও তাই বলেছেন, শুনতে খুব ভালো লাগে এবং আপনার কাছ থেকে সবসময় আশার বাণী আমরা পেয়ে থাকি, সামনে যাতে একটু বাস্তবায়ন হয় সেই প্রত্যাশা। এবং ক্রিকেট আমাদের জন্য সবসময় সবচেয়ে উপরে থাকবে খেলার ব্যাপারে অন্তত। সবাইকে অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের আড্ডার সঙ্গে যুক্ত ছিলেন। বিলিম ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। শুভেচ্ছা রইল সবার প্রতি।